শুভেচ্ছা, শুভ দুপুর, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। সেই সঙ্গে প্রত্যাশা করছি সবাই ভালো আছেন, এই মুহূর্তে যারা চ্যানেলের পর্দায় চোখ রাখছেন, এবং আশা করছি সবাই নিরাপদে আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সরাসরি আয়োজনে, আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। এবং আজকে আমাদের যিনি গেস্ট অফ অনার, তাকে আমি অন্তত চ্যানেল আইতে সবসময় পেয়েছি গানের মাধ্যমে, কখনো এরকম একটি আড্ডায় তাকে আসলে পাওয়া যায়নি। আজকে পেয়েছি, আমি ভীষণ এক্সাইটেড, এবং তার সঙ্গে কথা বলার জন্য আমি খুব বেশি আগ্রহী। আজকে তার কাছ থেকে অনেক গল্প শুনবো, তার কাছ থেকে জানতে চাইব তার বরেণ্য বা বর্ণাঢ্য সঙ্গীত জীবন আসলে কীরকম ছিল, অল্প করে ছোট্ট পরিসরে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রদ্ধেয় বরেণ্য সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী আমাদের মোহাম্মদ খুরশিদ আলম। স্যার, আপনাকে স্বাগত। অনেক অনেক ধন্যবাদ। শুভেচ্ছা। কেমন আছেন স্যার? আল্লাহর মতো ভালো আছি ইনশাআল্লাহ। সব কিছু মিলে ভালো চলছে স্যার? অবশ্যই, আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। স্যার, আমি সবসময়ই স্যার বলি যে আপনি খুব রঙিন, এবং আপনার কণ্ঠ আমরা সরল কানে যতটুকু বুঝতে পারি, আমি আর কি একজন সাধারণ শ্রোতা হিসেবে আপনার কণ্ঠ সবসময় একই রকম থাকে, আপনার কখনো খারাপ শুনিনি। এটা রহস্যটা কি বলেন তো? এইটা আমার যেটা মনে হয় সবসময় একই রকম থাকে না, বয়সের সঙ্গে সঙ্গে তো একটু হয়। তবে প্র্যাকটিস করতে সবসময় আমি যেটা করি যে গান নিয়ে থাকি। হ্যাঁ, সেটা যে কোনো গান হতে পারে, না বাংলাদেশের গান হতে পারে, ভারতীয় গান হতে পারে, কিংবা পাশ্চাত্যের গান হতে পারে, শুনি এবং গাওয়ার চেষ্টা করি। তো আমি যেটা নিজে যেটুকু অল্পতে বুঝি, যে একজন একটা গাড়ি কিনলো 1 কোটি টাকা দিয়ে, কিংবা 10 কোটি টাকা দিয়ে, আরেকজন গাড়ি কিনলো 50 লাখ টাকা দিয়ে। 50 লাখ টাকাটার গাড়িটি কিন্তু রেগুলার চলে, আর 10 কোটি টাকার গাড়িটা চলতেছে না, তো ওই গাড়িটা একদিন নষ্ট হয়ে যায়। তা যদি প্র্যাকটিস করা হয় তাহলে আমার মনে হয় যে গলা মোটামুটি ভালো থাকবে। আচ্ছা, এখনো কি স্যার রিয়াজ করেন? তাই বলে না তো, রিয়াজ বললে ভুল হবে। সেটা হলো যে আমি সবসময় গান গাওয়ার চেষ্টা গাইতে থাকেন, রাইট? আমরা যখন একটা অনুরোধ করে আপনাকে সঙ্গে সঙ্গে কিন্তু গেয়ে ফেলেন। এটা স্যারের একটা খুব ভালো গুণ, আমরা বললেই হয় স্যারকে, স্যার সঙ্গে সঙ্গে গেয়ে দেন একদম। এবং স্যার আজকে বলতে পারি ঠিক নাই, কিন্তু আজকে যেটা বিশেষ করে জানতে চাইবো স্যার, আপনার অনেক বিখ্যাত গান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে কিন্তু মানুষ শুনছে এখনো। যেমন যদি বলি চুমকি চলেছে একা পথে, এখনো আমরা গাইতে থাকি। এবং চুমকি চলেছে গানটা, আমি সত্য কথা বলি, এটা দোষ দুশমন ছবির গান। গীতিকার হলেন দেওয়ান নজরুল সাহেব এবং সুরকার প্রয়াত আলম খান। জি। এবং এটিতে অভিনয় করেছিলেন শাবানা এবং ওয়াসিম সাহেব। এটি ভারতীয় একটি ছবি, শোলে ছবির অনুকরণে করা হয়েছে। আচ্ছা। তো ওইখানে যে এই গানটা যে সিকোয়েন্সে ছিল, সেই সিকোয়েন্সে কিন্তু এই গানটা না। এবং আলম ভাই এমন একটা সুর করলেন, আমার খুব অবাক লাগে যে 8 বছরের একটি ছেলে ওই গানটি পছন্দ করে, 80 বছরের একজন বৃদ্ধ লোক সেই গানটি পছন্দ করে। এবং জেনারেশন, এটা আমার মনে হয় যে এটা হলো আলম ভাইয়ের কৃতিত্ব। জি। এবং সিকোয়েন্সে ছবির যে জায়গাতে গানটা লাগানো হয়েছে, সেই কারণে বোধহয় ছবিটা এত জনপ্রিয়, গানটা এত জনপ্রিয় হয়েছে। তাছাড়াও কিছু একটা তো আছে নিশ্চয়ই স্যার, ডেফিনেটলি আপনার কণ্ঠের জাদু তো সেখানে রয়েছে। না, কণ্ঠ হয়েছে কি, আমি যেটা বুঝি, আমি সত্য কথা বলি, সুরকার যেভাবে চায় এইটা যে শিল্পী দিতে পারে সেই সার্থক হয়। যেরকম হাদি ভাই কিছু গান করছেন, আহসান আমার মুক্তার, এটা বহু শিল্পীর পক্ষে, আমি বিনয়ের সঙ্গে বলছি যে তারা পারবে না, তবে হাদি ভাই যেভাবে ডেলিভারি দিয়েছে, যেভাবে এক্সপ্রেশন দিয়েছে, এটা পারাটা। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার আলাউদ্দিন আলী হিসেবে শুরু করা। স্যার, একটা প্রশ্ন, একটা কৌতূহল ছিল আগে থেকে, আজকে জিজ্ঞেস করবো। সেটা হচ্ছে, প্রথম কবে আপনি প্লেব্যাক করলেন এবং কোন প্লেব্যাকের পর আপনার টার্নিং পয়েন্টটা এলো আর কি জীবন? তার আগে আমি একটু বলতে চাই, আমার গানের জীবন শুরু হয়েছিল রবীন্দ্রসঙ্গীত দিয়ে। 1965 পর্যন্ত আমি রবীন্দ্রসঙ্গীত করতাম। জি। এবং 65-এ তৎকালীন যে সরকার ছিল, সেই সরকার রবীন্দ্রসঙ্গীত ব্যান করে। আচ্ছা। বেতার, টেলিভিশন এবং মঞ্চে। তো আমি তখন শাহবাগ বেতার কেন্দ্রে যেতাম, জব্বার ভাইকে দেখতাম, সৈয়দ আবদুল্লাহ হাদি ভাইকে দেখতাম, সিদ্দিকী ভাইকে দেখতাম, ফারুক ভাইকে দেখতাম, কিন্তু আমি গান গাইতে পারতাম, যেহেতু আমার অডিশন নাই। তা আমাদের বগুড়ার একজন শিল্পী ছিলেন খন্দকার ফারুক আহমদ সাহেব, উনি চলচ্চিত্রে অনেক গান গেয়েছেন। ওনার কাছে আমি 2 দিনে 7টা গান শিখলাম। 7টা গান শিখেছি, বাংলাদেশের গান। আচ্ছা। কারণ আমি বাংলাদেশের কোনো গান জানতাম না। আচ্ছা। শেখার পরে অডিশন দিলাম, তখন অডিশনে ছিলেন ফেরদৌসী আপা, ছিলেন ফেরদৌসী রহমান, আব্দুল্লাহ সাহেব এবং সমর দাস। জি। তো সমর দাস যেটি কথা বলেন, গলা ভালো, কিন্তু তুমি একজনকে কপি করো। কার কথা বলেছিল? ভারতীয় একজন শিল্পীকে আমি কথা বলি, কপি করতাম। তো উনি তখন বললেন, গলা ভালো, কিন্তু যতদিন ওই শিল্পী জীবিত থাকবে তোকে তো বলবে যে অমুকের মতো গান। তো উনি যেটা করলেন, এটা ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ, যে সমরদা আমাকে 6 মাস
ওনার বাসায় আমি যেতাম ভোর 7টার সময় যেতাম। উনি থাকতেন আপনার লক্ষ্মীবাজারে, আমি থাকতাম নাজিরা বাজারে। তো সাইকেলে যেতে খুব বেশি হলে 15 মিনিট লাগতো আর কি। ওই একটা পিয়ানোতে উনি সা ধরতেন, সেটা হয়তো আধা ঘন্টা কিংবা 15 মিনিট কিংবা 20 মিনিট এক সা করতে হতো। আর একদিন গেলাম, সেখানে রে হতো করলো সা রে গা মা এরকম করলো। তা ওনার বাবা বলতে ছেলেটাকে মেরে ফেলবি, তো বলে ছেলেটাকে মানুষ করতে। এইভাবে আমার পরে 6 মাস পরে বললাম তোমাকে ছেড়ে দিলাম, তুই 10টা শিল্পীর সঙ্গে গাবি, তোর গলাটা আলাদা হবে। আচ্ছা। আর এইদিকে আমি কলেজ অফ মিউজিক থেকে, আমরা ফার্স্ট গ্রুপে ছিলাম। কলেজ অফ মিউজিকে আমি রবীন্দ্রসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীত একটু শিখেছিলাম। পরে ছায়ানটে আবার রবীন্দ্রসঙ্গীত এবং উচ্চাঙ্গ সঙ্গীতে পড়ি, এবং সেইখানে আমার সঙ্গে আমার চাচার মাধ্যমে পরিচয় হয় আজাদ রহমান সাহেব। আচ্ছা। এবং আজাদ রহমান সাহেবের ব্যাপারে আমি একটা কথা বলবো, যে যারা দেখছেন তারা আমার সঙ্গে একমত হবেন, পোষণ করবেন কিনা জানি না, তবে আজাদ রহমান সাহেব আধুনিক গানকে, তৎকালীন বেতারের আধুনিক গানের যে ধারাটাকে উনি চেঞ্জ করে ফেলেছেন। জি। তা আমার খুব লাক ভালো যে ওনার সঙ্গে থাকার জন্য। উনি অনেক গান শেখাতেন, আধুনিক গান। তো একদিন হঠাৎ ফোন করে বললো, তুমি বেতারে আসো, গানকে রেকর্ডিং করতে হবে। তো যে দুটি গান একই দিনে রেকর্ডিং করা হয়েছিল, সেটা হলো, এটা না বললে অন্যায় হবে, সেটা হলো যে গীতিকার ছিলেন কবি সিরাজুল ইসলাম বলে একজন ভদ্রলোক, আপনার নদীর ওপারে। আর এই ওনার গানটা ছিল, তোমার দুহাত ছুঁয়ে শপথ নিলাম, থাকবো তোমারই আমি কথা দিলাম। এই গানটা ছিল। আর সেকেন্ড গানটা ছিল, ওটা গীতিকার ছিলেন বাংলাদেশের অত্যন্ত গুণী এবং অত্যন্ত জনপ্রিয় গীতিকার শ্রদ্ধেয় জীবন্নসে জামাল। ওনার আর একটা পরিচয় হলো, আমাদের একজন বিখ্যাত ফিমেল আর্টিস্ট ছিলেন আঞ্জুমান আপা, তার বড় বোন। জি। আর বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী, এখনও জীবিত আছেন, জিনাত রানা, তার মা। ওনার লেখা একটা গান, এটাও আজাদ রহমান সাহেবের সুর করা, ওই গানটা করেছিলাম। চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ, চঞ্চল দুনয়নে বলো না কি খুঁজছো, চম্পানা করো বিনা পলাশের গুচ্ছ। এই দুটি গান করার পরে আমাকে, সত্যি কথা বলতে কি, আমাকে পিছনে তাকাতে হয় না, স্যার ওটা পপুলার হয়ে গেল অল ওভার পাকিস্তান। তখন এইখানে এইচএমবির প্ল্যান ছিল না, এইচএমবির ডিস্ক প্ল্যান ছিল না, এটি ছিল পাকিস্তানে। এইখানে একটা লিয়াজো অফিস ছিল, যে এখানকার চিফ ছিলেন আপনার আমাদের রবীন্দ্রসঙ্গীতের অত্যন্ত বলিষ্ঠ একজন কণ্ঠের অধিকারী কলিম শরাফি ভাই। জি। আর রোজিলতি বলে এক ভদ্রমহিলা, এরা দুইজনে লিয়াজো অফিস এইখানে মেনটেন করতেন। এইখানে বেতারে যে গানগুলি সুপার ডুপার হিট হতো, সেই গানগুলি পিক করে এটা পাকিস্তানে নিয়েছে। ও, পাকিস্তানে ডিস্ক প্রিন্ট হয়ে সেটা আবার ইস্ট পাকিস্তানে সেল করার জন্য আসতো। অল ওভার মার্কেটিং বা পিআর অফিস ছিল স্যার এইখানটাতে। এটা মতিঝিলে মধুমিতা সিনেমা হল অপোজিটে ছিল। তো এইটা আমার সবচেয়ে ইয়ে হয় যে অল ওভার পাকিস্তান তোমার দুহাত ছুঁয়ে স্বপন দিলাম গানটি সেলে 7 স্ট্যান্ড করে। আর তারপরে 1968-এ আমি একটি ছবিতে গান গাই, ছবির নাম আগন্তুক। আগন্তুক, হ্যাঁ। এটা প্রযোজক ছিলেন ইফতেখার আলম সাহেব, পরিচালক ছিলেন বাবুল চৌধুরী, এবং গীতিকার ছিলেন আমার চাচা ডাক্তার আবু হাদে সাদুর রহমান, সুরকার ওই আজাদ রহমান সাহেব। তাহলে স্যার টেকনিক্যালি স্যার প্রথমে আপনি দুটি গান করেছেন একসঙ্গে, প্রথমে বেতারে। আচ্ছা আচ্ছা। আর সিনেমাতে হলো প্রথম আমার 68-এ বন্দি পাখির মতো মনটাকে দেয়। ওকে, আচ্ছা আচ্ছা। এই গানের পরে সত্যদা আমাকে দিয়ে একটা, রবীন ঘোষ আমাকে দিয়ে একটি গান গাওয়ালেন পিচ ঢালা পথে। জি। তারপরে সত্যদা আমাকে একটি গান গাওয়ালেন সাধারণ মেয়ের ছবিতে, ইয়ার খান মামা পরিচালিত। এখানে জাফর ইকবালের লিপি ছিল গানটা। ডিম মারো যত পারো, জোরে মারো মারো, আমি ভেজে ভেজে খাবো, খেয়ে খেয়ে তাগড়া হয়ে আগ্রা যাব। তখন আর এই যে ওই গানটা হিট করার পরে না, আর আমাকে দিয়ে কেউ ওই খুব স্লো বিটের গান গাওয়ায়নি। প্রত্যেকটা সুরকারী ধরে নিল যে একে দিয়ে ফাস্ট বিটের গান গাওয়ালে সেটা জনপ্রিয়তা পাবে বেশি, উল্টোটা ভাবলো। আচ্ছা। এবং আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে আমার 2000 পর্যন্ত, আর কি 2016 পর্যন্ত আমরা ছবিতে গান গেয়েছিলাম। তখন মানে আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, 2000 পর্যন্ত আমাদের যে চলচ্চিত্রে গান হচ্ছে সেটা তুলনা নেই। আর পরে যেটা হয়েছে সেটা হলো, দেখা গেল যে এক ছবিতে হয়তো একটা গান কিংবা ডুয়েট গান এরকম থাকতো। আমি সবাই, আমাদের বশির ভাই থেকে আরম্ভ করে A to Z যতগুলি শিল্পী আছেন, প্রত্যেকেই কিন্তু
60 থেকে 90 পর্যন্ত যে গানগুলি হয়েছে সেই গানগুলি কি আগামী 100 বছর 200 বছর যতদিন চলচ্চিত্র থাকবে ততদিন পর্যন্ত গানগুলি। স্যার এই পরিবর্তনটা কেন হলো স্যার? নতুন প্রজন্ম এসেছিল তাই ওই 2000 সালে এরকম কিছু ঘটনা যেটা হলো সেটা হলো যে আমাদের যারা আগে যেটা হতো যারা সিনেমা করতেন তাদের ধ্যান ধারণা একরকম ছিল, ঠিক আছে। আস্তে আস্তে আসলো আপনার বিভিন্ন প্রাইভেট চ্যানেল আসতে কেবল ডিশ টিভি আসতে পারলো, তখন বাসায় বসে লোকে ভারতীয় ছবি দেখতে আরম্ভ করলো। তখন আর আমাদের যারা ভারতীয় ছবির যে ছবির বাজেট যেটা ছিল সেটার সঙ্গে আমার এটা আমি ওই সম্পর্কে খুব ভালো জানি না, খালি এইটুকুই বলবো যে তাদের যে ছবিগুলি এত দামি দামি নায়ক ছিলেন, দামি নায়িকা ছিলেন, এবং তাদের যে শুটিংয়ের জায়গাগুলি শুধু তো ভারতে হতো না, সুইডেনে, সুইজারল্যান্ডে, আমেরিকায় বিভিন্ন জায়গায় হতো, যেটা বাংলাদেশের ছবির প্রযোজক পরিচালক এটা হয়তো অ্যাফোর্ড করতে পারত। জি জি। তবে আমি আবারও বিশ্বাস করি যে আমাদের ছবির ধ্বংস হওয়ার ফলেই কিন্তু গানের ইয়েটা নষ্ট হয়ে গেছে। যেরকম দেশের গান, তারপরে চলচ্চিত্রের গানগুলি অনেক জনপ্রিয় পেয়েছে, অনেক জনপ্রিয়তা পেয়েছিল। আর সবচেয়ে বড় ব্যাপার হলো যে তখন একটা টেলিভিশন ছিল, জি, বেতার কেন্দ্র ছিল, তারপরে আস্তে আস্তে সিডির ব্যবসা আসলো। স্যার সিডির কথা স্যার আসছিলাম, একটু ইন্টারাপ্ট করব স্যার। ক্যাসেটের ব্যবসা। এই যে আমি লং প্লের কথা বলি সবসময়, লং প্লের কথা বললে হয়তো অনেকেই বুঝবে, অনেকে বুঝবে না। আপনি তো লং প্লে পেয়েছেন স্যার, অফকোর্স। অবশ্যই। লং প্লে থেকে ক্যাসেট থেকে শুরু করে সিডি পর্যন্ত আমরা সংস্করণ আমি তো ভালো মতো পেলাম, এবং তারপরে আসলো হচ্ছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্যার, এখন ডিভিডি বলতে পারি। তো এই যে এত লম্বা এভলিউশন মিউজিকের স্যার, আপনি তো সবই দেখলেন, এখন স্যার জানি না পরবর্তী কি আসবে হয়তো। আমার যেটা আমি অল্প কথায় বলি, যেটা সেটা হলো যে আগে যে গানগুলি ছিল যে ডিস্কে যেটা ছিল সেটা দেখা যেত, ঠিক আছে, যে গানে গীতিকার অমুক, সুরকার অমুক, এই ছবির কিংবা পূজার গান কিংবা অমুকের গান। তারপরে সেটা যখন ইয়েতে চলে সিডিতে চলে গেল, সেখান থেকে আবার পেন ড্রাইভে যখন তখন দেখা যায়। আচ্ছা, ঘটনা এখন যেটা হয়ে গেছে যে মোবাইল আর চলে আসছে, মোবাইলে এত গান বাজনা আসছে যে এখন আর কোনটা মানে শুনবো, কোনটা ছেড়ে কোনটা শুনবো, এটা লোকে বিচার করতে পারছে। জি স্যার, একসময় মিউজিক ভিডিও তো আসলো স্যার, এখন চলছে সেটি। এবং আমি যেটা জানতে চাই স্যার, আপনি আপনার যখন সিনেমা, আপনার গাওয়া প্লেব্যাক যখন আপনি পর্দায় দেখলেন, সেই স্মৃতি প্রথম গান কোনটা ছিল, এটা যদি আজকে একটু বলেন আমাদের সঙ্গে। এইটা বললাম আগন্তুক ছায়াছবির প্রথম দেখলেন আপনি গিয়ে হলে গিয়েছিলেন? অবশ্যই। দেখতে কেমন লেগেছে? স্টার একটা সিনেমা হল ছিল তখন, ওই স্টার ওল্ড টাউন আর কি। কোথায় ছিল স্যার এটা? স্টার, আচ্ছা, এটা ইসলামপুরে একটা জায়গা আছে, ওকে। স্টার একটা সিনেমা হল, সেখানে দেখেছিলাম এটা। আর তখন সিনেমা হল বলাকা সিনেমা হল ছিল, সাবিস্তান ছিল, তাজমহল ছিল, নিশাদ ছিল, গুলিস্তান, নাচ ছিল শুধু ইংলিশ ছবির জন্য। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তখন যে সিনে ম্যাগাজিনগুলি ছিল তারা প্রকাশ করতো যে আজকে প্রত্যেক শুক্রবারে রিলিজ হতো না, তো তখন ছবিও বেশি হতো। একদিন হয়তো মানে আমাদের যেটা আমি যেটা নিজের চোখে দেখলাম যে বৎসরে হয়তো দেখা গেল যে 100 ছবি হতো, তারপর আস্তে আস্তে কমতে কমতে এখন দেখা গেল বৎসরে মানে সবাই ওয়েট করতো ঈদের মধ্যে, ঈদের ওই রোজার ঈদে কোন ছবি রিলিজ হবে, কোরবানির ঈদে কোন ছবি রিলিজ হবে, এটা ছিল আস্তে আস্তে। আর তখন ছবিও অনেক ভালো ছিল, সত্যি কথা কি, যারা ছবি করতেন তাদের একটাই ইয়ে ছিল যে আমি ছবি করব, ভালো ছবি করব। স্যার এই যে বললেন ছবির কথা, স্যার তখন পরিবারে আসলে কেমন ছিল বিষয়গুলো? আপনি যখন গান গাইতে চাইলেন বা আপনি সিনেমায় গান করলেন, আপনার বাবা মার প্রতিক্রিয়া কেমন ছিল? আমার বাবা কিংবা আমার ফ্যামিলি কিন্তু একদম টোটালি রিভার্স ছিল। এটা স্যার এটি স্বভাবত হওয়ার কথা ছিল, রিভার্স ছিল। এবং আমি একটা কথা বলতে হবে যে তখন যারা গান বাজনা করতেন, আমারও সিনিয়র যারা ছিলেন, এরকম লায়লা আরজুবান বানু বলে একজন শিল্পী ছিলেন, জি, উনি বাসা থেকে বের হতেন বোরখা পরে। সেই বোরখা কিন্তু এখনকার বোরখার মতো না, মানে খদ্দরের কাপড় আছে না এটার ইয়ে, এবং চোখ এইটাতে, সেটা বসতেন রিক্সাতে আবার শাড়ি দিয়ে পেঁচানো থাকতো। সেটা নিয়ে আপনার নাজিমুদ্দিন রোডে যেটা বোরহানুদ্দিন কলেজ বর্তমানে, ওটা আমাদের তৎকালীন বেতার কেন্দ্র ছিল, সেখানে উনি রিক্সার থেকে নেমে একই স্টুডিওতে গান গেয়ে আবার ওই রিক্সা করে চলে আসতেন, এভাবে যেতেন, এভাবে যাওয়া আসা। এবং আর তখন যে জায়গাগুলি ছিল, যেরকম এখন যদি আমি বলি মাহবুব আলী ইনস্টিটিউট, সেখানে কিন্তু ভারতীয় শিল্পীরাও আসতেন, অভিনয় করতে, নাটক করতে আসতেন, থিয়েটার করতে আসতেন, নাটক করতে আসতেন। এখন সেই মাহবুব আলী ইনস্টিটিউটে বিসিসি রোডে
এটা এখন মার্কেট হয়ে গেছে। তা আমরা সত্যি কথা বলতে কি কোনো জায়গায় যেরকম কার্জন হলে ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে যে কার্জন হলো, এখানে কিন্তু বহু নৃত্যনাট্য হতো, তাই না? তা আমাদের যে ধরে রাখার কোনো জায়গা আমরা এখনো পর্যন্ত ঠিক করতে পারবো না। যেরকম আমি একটা কথা এখানে না বললে না, যে ভারতীয় যে 40-50 দশকের যে ছবি, সেটা এখনও কিন্তু ওনারা যখন দেখান আমরা দেখতে পারি। কিন্তু আমি যদি বলি যে আমাদের প্রথম ছায়াছবি মুখোমুখোশ আমি দেখতে চাই কিংবা আমরা দেখতে চাই, সেটা কিন্তু ওই অল্প অল্প দেখাতে পারবে, পুরো ছবিটা দেখাতে, বিকজ আমাদের রাখার আর্কাইভটা রিমাস্টারিং হয়নি। আর্কাইভ যেটা, সেটা আমাদের খুব একটা কেন হয়নি স্যার, কেন হলো না বলে মনে হয়? এটা কাউকে দোষ দিয়ে লাভ নাই, এটা এককভাবে তো আর হয় না, প্রত্যেকের প্রচেষ্টা লাগে। আমি যেটা বিশ্বাস করি, 10 মিলি করি কাজ হারি জিতি না হেরে। তো তখন যারা সরকারে ছিলেন, চলচ্চিত্রে ব্যবসা করতেন, অভিনয় করতেন, কাহিনী লিখতেন, তারা যদি একত্রিত হয়ে কাজ করতেন, আমার মনে হয় ভালো হতো। স্যার আরও যদি সময় যদি আমরা কালক্ষেপণ করতে, তখন তো পাওয়াই যাবে না স্যার, তখন কি হবে স্যার? না, এখন মোটামুটি অনেকে বাসায় রাখতেছে। যেরকম আমার একটা রাজ্জাক ভাইয়ের একটা কথা, ছবির কথা বলি, অনন্ত প্রেম। জি। এবং ওইখানে আমার 2টা গান ছিল, ডুয়েট গান। তা আমি অনেক ডুয়েট গান করেছি, কিন্তু এই গানটার সুরকার ছিলেন আজাদ রহমান সাহেব এবং গীতিকার গাজী মাজেদ আনোয়ার সাহেব। একটা হলো ও চোখে চোখ পড়েছে যখনই, এটা একটা গান। আর একটা হলো তোমারই কাছে আমি বারবার আসবো, জীবনে মরণে আমি তোমায় ভালোবাসবো, তোমারই কাছে আমি বারবার। এটা সাবিনার সঙ্গে ডুয়েট ছিল। এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এই গানটার ব্যাপারে আমার একটু দুর্বলতা আছে, এই কারণে যে এই গানটা রাজ্জাক সাহেব বলতো, খুরশিদ সাহেব আমি ববিতার সঙ্গে এই গান থাকে, আমাকে ববিতার সঙ্গে গান আর যার সঙ্গে আমার হোয়াট ইজ মাই রিটার্ন। তো উনি আমার মানে প্রত্যেকটা ডিমান্ড ফুলফিল করছিলেন এবং এই গানটা অত্যন্ত 2টা গানই জনপ্রিয়তা পেয়েছিল অনেক বেশি। তা ওই রাজ্জাক ভাই একটা প্রিন্ট রেখেছিলেন ওনার বাসায়। তো রাখারও তো একটা সিস্টেম থাকে না, যে জায়গায় সেখানে এসি আছে কিনা। তা আমাকে বলে আসেন, আমরা 2 ভাই দুপুরে খাওয়া দাওয়া করে ছবি দেখব। খাওয়া দাওয়া হলো, ছবি যখন দেখতে গেল, সেই ছবির ক্যানটা যখন এসে দেখা গেল ওখানে গলে গেছে। সিলের ক্যান ছিল স্যার। আমাদের স্যার এবং এখন পর্যন্ত পুরো কোনো ছবির কিন্তু পুরো ইয়ার পাওয়া যায় না। হয়তো একটা গানের পোর্শন পাওয়া গেল, একটা ডায়লগের পোর্শন পাওয়া গেল, কিন্তু মানে এখন কাটাকাটি করে অনেক ছবি অনেক চ্যানেলে আছে, যেরকম চ্যানেল 9 আছে, এরকম বিভিন্ন প্রাইভেট চ্যানেলে দেখানো, কিন্তু ভালো ভালো ছবিগুলো নেই। জীবন থেকে নেই, আমাদের একটা ঐতিহ্যবাহী ছবি মুখোমুখোশ, আমাদের জীবনের প্রথম ছবি, কেন এগুলি নাই। তারপরে আমজাদ সাহেবের কিছু ছবি, এদের ছবির পুরাপুরি ছবি পাওয়া যায়, হয়তো একটা গান পাওয়া যাবে কিংবা কয়েকটা ডায়লগ আলা একটা পাওয়া গেল। জীবন থেকে নিয়ে স্যার টেলিভিশনে প্রায় অনিয়র করে, এখন টেলিভিশন প্রিমিয়ার হয়েছে। স্যার যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এখন যেমন আমাদের সেলিব্রিটি যারা বা যারা তথাকথিত কি বলবো, যাদেরকে আমরা সেলিব্রেট করি আসলে শিল্পী হিসেবে, তাদের কাছে যাওয়ার অনেক সুযোগ তৈরি হয়েছে। কিন্তু আপনাদের সময় আপনি যে বললেন হঠাৎ করে যে সাবিনার সঙ্গে গান করেছে, শ্রদ্ধা সাবিনা ম্যাডাম, তারপর হচ্ছে কিংবদন্তি রুনা লায়লা আছেন, আপনার সঙ্গে গান করেছেন, তারপর নায়করাজ রাজ্জাকের সঙ্গে আপনি ছবি দেখেছেন একই সঙ্গে, মানে এগুলো আসলে কেমন? না এখন বলি, তখন যেটা ছিল সেটা হলো যে মোবাইলটা ছিল না। জি। 1 নাম্বার মোবাইল ছিল না, জন্যই তোমার সঙ্গে আমার যা ইচ্ছা না থাকলেও আমাকে যেতে হতো। জি। এই যে যাওয়া আসা করাটা, আমি তখনকার গান হিট করার পিছনে কারণটা আমি বলি, যে গীতিকার গান লিখতেছে, সুরকার সুর করতেছে, শিল্পী বসা, সেটা সলো যদি হয় তাহলে একজন বসা, ডুয়েট হলে 2জন বসা, তারপরে পরিচালক, জি, প্রডিউসারের লোক, এই যে 7-8 জন বসে একটা কাজ করতেছে, এ বলতেছে ভাই এই জায়গাটা এইভাবে চেঞ্জ করলে ভালো হয়, এই জায়গাটা যদি এই শব্দটা দেন, আবার শিল্পী বলতেছে আমার উচ্চারণ করতে অসুবিধা, কমিউনিকেশনটা সামনে বসে করতে একদম মানে টিম ওয়ার্কের মতো। সত্যি স্যার, ঠিকই বলেছেন। ফোনের কারণে স্যার আসলে প্রত্যেকটা যতগুলি গান, আমি বলবো আবারও বলি, যত গান হিট হয়েছে, এখনকার গান যে হিট হচ্ছে না তা না, কিন্তু ওটা হলো কি যে স্যার স্ট্রেচটা থাকে না, মানে বেশি দিন থাকে, লংজিভিটি অনেক কম। যেরকম আমি বলি, হাদি ভাইয়ের আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, কিংবা নীল আকাশের নিচে মোহাম্মদ আলী সিদ্দিকী, এইগুলি গান এখনও মনে হয় যে গত
7-8 দিন আগে গাইতে হবে স্যার, গাইতে হবে স্যার। আমার মনে হয় স্যার মানে গীতি কবিতা আসলে খুবই প্রাসঙ্গিক সব সময়ের জন্য, অবশ্যই। মানে এখনকার তুলনায় আমি বোধ করি আপনি ভালো জানবেন এই ব্যাপারে। না, আমাদের যেটা হলো তখন যারা গান লিখতেন তারা কোনোদিনই চেষ্টা করতেন না যে আমি গান করব, ঠিক আছে, যে গান লিখতেন উনি গানই লিখতেন। এখন যেটা হয়ে গেছে, যিনি গান লিখতেন উনি নিজেই সুর করতে চাচ্ছেন, আচ্ছা, উনি নিজেই গাইতে চাচ্ছেন। আমার মনে হয় যে আমি একজন ক্ষুদ্র শিল্পী হিসাবে ফিল করি যে আমি যদি নিজে আবার গান লিখতে যেতাম, আমি সুরের চেষ্টা অনেকবার করেছি, দেখেছি হবে না। স্যার লেখাও হয়নি স্যার কখনো? ওইটা এটা আমার সঙ্গে সবার যে মত মিলবে এটা না, তবে এখন যে গান হচ্ছে সেটা আমি খারাপ বলতে পারবো না, কিন্তু আবারও বলি যে এটা লংজিভিটি অনেক কম স্যার। যেহেতু এই ওয়ান টাইম ইউজের মতো এই প্রজন্মের শিল্পীদের কথা বলছেন, আমি বুঝতে পারছি সেটা হচ্ছে না, দে আর ভেরি ট্যালেন্টেড। এখন যারা শিল্পী আসছে মেল ফিমেল অত্যন্ত মেধাবী। এই সেন্সে বলবো যে আমি গান তুলতে, আমাকে দিয়ে আমি বিচার করছি, আমি গান তুলতে আমার সকাল থেকে রাত্রে পর্যন্ত লাগতো। তারপর যখন মাইকের সামনে যেতাম গান ভুল গেতাম, ঠিক আছে, তারপর আবার ওখানে শেখানো হতো। কিন্তু এখনকার ছেলেরা এত স্টেডি যে ওরা একবার গান শিখলে সেটা ভুলে না। কিন্তু এদের একটা অসুবিধা আমার ব্যক্তিগত মত, যে দে আর নট গেটিং এ প্রপার গার্জিয়ানলেস অবস্থায় আমরা আছি। আমরা যখন গান করতাম, আমি ব্যক্তিগতভাবে আমার কথাটা বলি যে আমি যখন গান করতাম তখন সমর দাসের মতো একজন সুরকার ছিলেন, আদর রহমান সাহেবের মতো একজন সুরকার ছিলেন, আলাউদ্দিন আলীর মতো একজন সুরকার, সত্য শাহর মতো একজন ছিলেন, তারপরে আনোয়ার পারভেজের মতো, সুবলদার মতো সুরকার ছিলেন, শিল্পী ছিলেন আপনার বশির আহমদ, মাহমুদ নবী সাহেব। এখন যেটা অসুবিধা গেছে, কেউ কিন্তু কারোর সঙ্গে দেখতেছে না। যদি আমরা 4 জনে মিলে গান গাই, ওই একজন এসে একটা মাইক্রোফোনে ভয়েস দিয়ে যাচ্ছে, যে সিস্টেমটা আমাদের আগে অ্যানালগ ছিল, তো এই সিস্টেমটা ছিল না, যে 4 জন গাইলে 4 জনকে একত্রে গাইতে হতো। এখন একজন এসে গাইয়ে যেতেছে, তো তোমার সঙ্গে তো আমার আদান প্রদান হচ্ছে না স্যার। তবে এই প্রজন্মের শিল্পীদের একটা সৌভাগ্য তো হয়েছে, আপনাদের মতো কিংবদন্তি যারা আছেন তাদেরকে তো জাজ প্যানেলে পেয়েছে। যেমন আমি সেরা কণ্ঠের কথাই যদি বলি, হ্যাঁ অবশ্যই, সেখানে অনেক ছেলে মেয়েদের দেখেছি, টুনা লালা, সাবিনা ইয়াসমিন, এন্ড্রু কিশোর, সুবীর নন্দী এরা ছিলেন বিচারক, তারপরে আপনার হাদি ভাইও বিচারক ছিলেন, অনেক ভালো ভালোই, আলাউদ্দিন আলী ছিল। জি স্যার, আপনিও ছিলেন। তো যখন দেখলেন এতগুলো শিল্পী যারা এখন শিল্পীও হয়েছে, অনেকে হয়তো খুব নাম করে, হয়তো না, দে আর এস্টাবলিশড, রাইট, অনেক নামও করেছে, কিন্তু একটাই অসুবিধা যে ওনারা যখন এই শিল্পীগুলো যখন আসলো তখন আমাদের মানে চলচ্চিত্রটা ধ্বংস হয়ে গেল। আচ্ছা, অলরেডি চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে। একটা শিল্পীর ওঠার তো 2-3টে মাধ্যম লাগে, একটা বেতার, একটা টেলিভিশন, একটা চলচ্চিত্র, না এই 3টা, কিন্তু চলচ্চিত্র তো ধ্বংস হয়ে গেছে। এখন কি হচ্ছে, হয়তো দেখা গেল একটা ছবিতে, কিন্তু স্যার চলচ্চিত্র তো আবার স্যার ফিরছে, অবশ্যই আসতেছে। স্যার আমরা চলচ্চিত্রের কথা বলছিলাম, আমরা একটা গান দেখে স্যার আসি। অবশ্যই, চলুন দর্শক। চোখ জুড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও ও আমার ভাইয়া রে, চোখ জুড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও ও আমার ভাইয়া রে। আমার কথা ভাবিস না রে, বিয়ে দেব আগে তোরে, যেদিন যাবি স্বামীর ঘরে, ভাইয়ার কথা ভুলিস না রে। না না ভাইয়া, যাব না তোমায় ছেড়ে, যা কিছু বলো মোরে, যাব না তোমায় ছেড়ে, যা কিছু বলো মোরে, রইব তোমারে আদরে ও আমার ভাইয়া রে, চোখ জুড়ানো মনের মতো ভাবিয়ে নে দাও ও আমার। স্যার এই যে প্রজন্মের সঙ্গে যে আপনি মিশে গান করেন, আপনি গান দিয়ে শুরুতে কিন্তু আপনার এই প্রেজেন্স আমরা দেখি প্রায়, এবং আপনি খুব এনজয় করেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই আপনার আসলে কেমন লাগে? না অবশ্যই ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। একটা নতুন প্রজন্মের শিল্পীর সঙ্গে গান গাওয়া
আর এত ছোট মেয়ে আমি আমার খুব অসুবিধা স্যার আপনি তো গিয়েছেন স্টেজের মধ্যে তারপরে হ্যাঁ না খুব ভালো লাগে নতুন প্রজন্মের আমি খালি অসুবিধা ওই একটাই সব সময় ইয়ে হয় যে আমরা যে লোকজনের সান্নিধ্যে আসছে এদের কপালটা এমনই খারাপ যে ভালো একটা লোক পাচ্ছে না এটা শুধু স্যার, গানের এটা ক্ষেত্রে ঠিক না, বলেছেন আপনি। এটা শুধু গানের ক্ষেত্রে না কিন্তু যে ক্যামেরা টেলিভিশন ক্যামেরা হ্যান্ডেল করা আগে যারা ছিলেন খুব দক্ষ ছিলেন জি এবং সাউন্ডে যারা আমার একজন ভদ্রলোক আছেন যেরকম আমাদের দেশে মজিদ সাহেব বলে একজন সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন একমাত্র উনি জার্মানি এবং ব্রিটেনে গেছিলেন ট্রেনিং নেওয়ার জন্য আচ্ছা আমাদের কিন্তু ওই নিজের ইয়ে করতে করতে শেখানো হয়েছে আচ্ছা আচ্ছা তাই না যেরকম মহসিন মামা বলে একজন ভদ্রলোক ছিলেন উনি পরে পরিচালক ছিলেন উনি সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন তা আমাদের সে এরকম প্রশিক্ষণ বিদেশে প্রশিক্ষণপ্রাপ্তর সংখ্যা অনেক কম স্যার আগে স্যার প্রশিক্ষণের তাগিদটা বেশি ছিল বোধহয় এখন প্রযুক্তির তাগিদটা মনে হয় বেশি বেড়েছে তাই না অবশ্যই। তুলনামূলক এখন যেটা হয়ে গেছে যে কে কত তাড়াতাড়ি নাম বানাতে করবে এটা স্যার আপনার স্যার প্রযুক্তি কেমন লাগে প্রযুক্তির সঙ্গে আপনার আসলে অবশ্যই। কেমন সম্পর্ক খালি একটা অসুবিধা হয় যে যে আমি সত্য কথা বলি আমি একটা গান কোনো গান হয়তো 70 বার কোনো গান হয়তো 80 বার আমার একটা গান মনে আছে যে সাবিনার আমি একটা গান গাচ্ছিলাম আমি গান যখন শেষ করলাম তখন জিব্বা এরকম লম্বা হয়ে যায়। স্যার বলেছেন আপনি এই গল্প আমাকে তো তখন হতো কি যে একটা মাইকে ভয়েস সেটা একজন হোক আর 10 জন হোক একটা মাইকে 2টা মাইক থাকতো একটা রিদিমের জন্য আর অ্যাকোস্টিকের জন্য একটা মাইক থাকতো টোটাল 3টা মাইক্রোফোনে গান রেকর্ডিং হতো পুরোটা গাইতে হতো একবার পুরোটা গান আমি হয়তো একটা কথা ভুল করলাম তখন সেটা আবার আবার রিপিট আর বাঁশির পিস ভুল করলো কি আবার রিপিট আবার গিটারের পিস ভুল করলো কারণ আমাদের লেখা কিছু নেই ভারতে পার্শ্ববর্তী রাষ্ট্রে যেটা হয় সলিল চৌধুরী সাহেব একজন নাম করা জি স্যার, ঠিক আমি আছে জানি, জি। তো ওনার আপনার যে ওসাদ ভাই চম্পা জাগো ওই যে উনি যেদিন বের করেছেন সেখান থেকে অদ্যাবধি তারা যে বাজায় ওই নোটেশন দেখে বাজায় আমাদের এখান থেকে কিন্তু নোটেশন নাই সারগামাটা লেখা ওইটা কিছু নেই যার জন্য ওই ডাডাডা এইভাবে করে আচ্ছা আসছে আচ্ছা স্যার তখন তো গাইড ভয়েস তো ছিল স্যার তখন গাইড ভয়েস পেতেন গান গাওয়ার সময় না ওই যে বাজানো না। ওইরকম ছিল না কোনো কিছু ছিল না স্যার আবার এমনও হয়েছে যেরকম আমি একটা ছবিতে গান গেছিলাম পাকিস্তানি একজন হিরো আনোয়ার ভাইয়ের ছবিটার নাম বোধহয় আপোষ জি আমি যদি ভুল না করি স্ক্রিনে টেলিভিশন মানে সিনেমাটা চলতেছে আমরা ওইটা দেখে দেখে রিসিভ করতেছি কত মানে কি কষ্ট করে স্যার করা প্লেব্যাকটা যখন করতেন তখন স্যার কিভাবে স্টুডিওর ব্যাপারটা কি ছিল তখন কি দেখে করতে হতো বা কি বিষয় ছিল আমাদের এখন যে স্টুডিওগুলি আছে এগুলি অনেক ছোট ঠিক আছে আর আগে যেরকম এফডিসিতে রেকর্ডিং হতো জি। এফডিসি এত খোলামেলা জায়গা সেখানে একটা স্পট জায়গা নেই সেখানে হয়তো ওই 7টা 8টা বেহালা 2টা গিটার একটা অ্যাকোস্টিক পুরো অর্কেস্ট্রা বসে তারপর কাজ করতে হতো তো ওরা যেটা ছিল দুইটা পর্যন্ত বেতারে তারা চাকরি করতো মিউজিশিয়ানরা সেখান থেকে তারা হয় এফডিসিতে যেত এফডিসিতে 3টার থেকে আরম্ভ করতো রিহার্সেল করে 6টার থেকে তারা ফাইনাল রেকর্ডিংয়ে আসতো এবং কখনো দেখা যেত ভোর রাত্রে 4টার সময় শেষ হয়েছে আবার কখনো দেখা রাত্রে 2টার ভোর সময় শেষ 4টা? তো এই যে রিজনটা হলো যে আমাদের নোটেশনটা ছিল না ঠিক আছে যেরকম ইন্ডিয়ানরা কিন্তু নোটেশন ছাড়া কোনো কাজ করে এখনো স্যার, এখনো এখনো প্রত্যেকটা ওরা যত ইন্ডিয়া এবং বোম্বে মানে এটা কি স্যার ব্যাকরণের মতো স্যার গানটা তাই না মানে বলতে পারি কিনা ব্যাকরণ গ্রামারের মতো রাইট হচ্ছে স্যার আমার ব্যাকরণ স্যার একই কথা স্যার আমি শেষের দিকটা আছি আর কি একটু জিজ্ঞেস করতে চাই যে আগে তো রেডিও শুনতাম যে অনেক বড় একটা মাধ্যম আমি যদি রেডিও পেয়েছি এখনো বড় মাধ্যম নিঃসন্দেহে কিন্তু আগে মূল্যায়নটা অন্যরকম ছিল আপনি তো সেই সময় থেকে গান শুরু করেছেন সেটা আসলে কেমন ছিল যদি ছোট্ট করে শুনি আজকে মানে যদি বলতেন সত্যি কথা বলতে কি তখন কিন্তু কারো বাসায় টেলিভিশন ছিল না এবং টেলিভিশনের দাম তখন ছিল বোধহয় খুব সম্ভবত আমি যদি ভুল না করি 950 টাকার দাম ছিল অনেক টাকা ছিল এবং অনেক তখন টাকা এবং এটা টাকাটা জমা দেওয়ার পর একটা লাইসেন্স করতে হতো স্যার লাইসেন্স করতে হতো এবং ওই পারমিট দিয়ে কিনতে হতো আর বেতারের ব্যাপারটা বলি যে বেতার কারেন্টের যে যখন চলতো ততদিন পর্যন্ত অনেকে একটু রিস্কি ছিল যে কোন ট্রানজিস্টারের কথা বলছেন স্যার না ট্রানজিস্টার না রেডিওতে যে যখন কারেন্টে চলতো আর কি জি, জি। পরে তো ট্রানজিস্টার তো ব্যাটারিতে আচ্ছা, 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 আচ্ছা। ব্যাটারিটা সেফ ছিল কিন্তু ওইটাতে মানে লাগলে তো অনেক risk কষ্ট ছিল। ছিল তখন গান বাজনা শোনাটা অনেক কষ্ট ছিল এখন যত যেরকম এখন কিছু
ব্যবসায়ীরা করেছে আর কি। হয়তো তুমি একটা এই গানটা শুনতে চাও, ওইখানে গিয়ে বললো তোমাকে শোনা দিল, এবং এত স্পিকার এত হাই, স্যার অনেক স্ট্রাগল স্যার, সেই স্ট্রাগল থেকে এই যে কারেন্টের ভয়, ইলেকট্রিসিটির ভয়, শক খাওয়ার ভয়, সেই থেকে আজকে স্যার যখন আপনি ইউটিউবে আপনার গানগুলো দেখেন মাস্টার করা, তখন আসলে কেমন যার লাগে? জন্য এখন যেটা হয়ে গেছে কি, দেখলাম একবার দেখলাম, তারপর ঠিক আছে ভাই বন্ধ। আমি যেটা বল, মোবাইলে সব কিছু দেখা যাচ্ছে, আচ্ছা হ্যাঁ তো এটা তো হয় কি ওই আকর্ষণটা থাকে না। আচ্ছা, এটা আমার মতের সঙ্গে যে সবাই একমত হবে না না এটা স্যার ডেফিনেটলি, অবশ্যই সেটা না স্যার। আপনি মানে আসলে ভালো থাকবেন স্যার, সবসময় আপনার কণ্ঠটা সবসময় একই রকম থাকুক সেটা প্রত্যাশা করি। আপনার যদি বই না, এটা রয়েছে- সবার কাছে দোয়া চাই যেন আমার শরীর স্বাস্থ্য ভালো থাকে, এবং নিশ্চয়ই। অন্তত গলাটা যেন আমি গলা স্যার ভালো যতদিন থাকবে, জীবিত আপনি থাকবো ভালো ততদিন থাকবেন যেন স্যার। সুস্থভাবে গান গাইতে স্যার, আপনার পারি। একটা বই রয়েছে পাঠক সমাবেশের Thank you. পক্ষ থেকে, কবিতার নিশ্চয়ই বই যিশু। বাসায় পড়া হয় নিশ্চয়ই, আশা করি। থ্যাংক ইউ। স্যার আজকের আয়োজন শেষ করবো। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকবার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন।